প্রিয় স্টুডেন্টরা, এবার তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদেরকে জারণ সংখ্যা, রাসায়নিক বিক্রিয়া এবং জারণ বিজারণ নাম সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, আর লাল সাথীলি নিয়ে আলোচনা করব। আমরা দেখো, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। রাসায়নিক বিক্রিয়া দু রকম, রেডক্স আর নন রেডক্স। আমরা আগের ক্লাসে আলোচনা করছি রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম, জারণ বিজারণ বিক্রিয়া তার শ্রেণী বিভাগ নিয়ে আজকে আলোচনা করব এবং নন রেডক্স নিয়ে বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমরা পূর্বের ভিডিওটা দেখে নেবে। এটা আমি আই বাটনে পূর্বের ভিডিওটা দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে সে রেডক্স বিক্রিয়াটা কি। তাহলে এখন আমরা সংযোজন, বিয়োজন, দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যেটা রেডক্স। জারণ বিজারণ, তোমরা জানো জারণ বিজারণ মানে ইলেকট্রনের স্থানান্তর, আর নন রেডক্স মানে ইলেকট্রন স্থানান্তর নয়, যেটা প্রশমন এবং অধঃক্ষেপণ বিক্রিয়া। হ্যাঁ, আমরা সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন বিক্রিয়া, রেডক্স, জারণ বিজারণ, রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আমরা জানি দুই বা ততোধিক বস্তু মিলে যদি একটি মাত্র বস্তুতে পরিণত হয়, যদি দুই বা ততোধিক বস্তু মিলিত হয়ে যদি একটি মাত্র বস্তুতে পরিণত হয়, তাহলে সেটাকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। তোমরা জানো কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটাকে বলবো সংযোজন বিক্রিয়া। আচ্ছা, দেখো আরো কিছু সংযোজন বিক্রিয়া দেখাচ্ছি আমরা। এ আর বি মিলে বি হয়েছে, দুটো বস্তু মিলে একটা বস্তুতে পরিণত হয়েছে। দেখো, দুটো বস্তু মিলে একটা বস্তুতে পরিণত হয়েছে, তাহলে এগুলোকে সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, একটা মাত্র বস্তুতে পরিণত হয়েছে। দেখো, যে দুটো বস্তু মিলে শুধুমাত্র একটা বস্তুতে পরিণত হয়েছে, তাকে বলবো সংযোজন বিক্রিয়া। তাহলে নিশ্চয়ই তোমরা সংযোজন মানে যোগ হবে, যোগে একটা বস্তুতে পরিণত, সেটাকে সংযোজন বিক্রিয়া বলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা বিয়োজন বিক্রিয়া নিয়ে আলোচনা। বিয়োজন মানে ভাগ হয়ে যাওয়া। বিয়োজন মানে ভাগ হয়ে যাওয়া, একটা বস্তু ভেঙে দুই বা ততোধিক বস্তুতে পরিণত হবে, তাহলে সেটা হলো বিয়োজন। দেখো, এই বিয়োজন বিক্রিয়াটা দেখাচ্ছে এ বি একটা বস্তু ভেঙে দুটো বস্তুতে পরিণত, সেটা হলো বিয়োজন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বস্তু একাধিক বস্তুতে পরিণত হয়, তাহলে সেটাকে বলবো বিয়োজন বিক্রিয়া। দেখো, পানিকে আমরা যদি হাইড্রোজেন এবং অক্সিজেন পরিণত করি, তাহলে পানি একটা বস্তু, এটাকে হাইড্রোজেন অক্সিজেন পরিণত হলো, তাহলে এটা কি বিয়োজন বিক্রিয়া। তাহলে নিশ্চয়ই তোমরা বিয়োজন বিক্রিয়া বুঝেছ। এবার আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, প্রতিস্থাপনটা কি। এই দুজন আছে, এখানে মাঝখানে একজন আছে, দুজন আছে মাঝখানে, দুজন এক জায়গায় আছে। দেখো, এই মেয়েটা মাঝখানে আছে দুজনের। তাহলে কি করবে, যদি এই এই মেয়েটা মাঝখানে মেয়েটা যদি এই এই দুজনের শেষের মেয়েটাকে সরিয়ে জায়গা দখল করে, তাহলে সেটা হবে কি প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, যে তাই করছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পেরেছো। কোনো মৌল বা কোনো মৌল যদি কোনো যৌগের কোনো মৌল বা মূলককে সরিয়ে যদি তার জায়গা দখল করে, তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। দেখো, জিঙ্ক প্লাস সালফার, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। জিঙ্ক কি করছে, হাইড্রোজেনকে সরানোর জায়গা দখল করছে। জিঙ্ক কি করছে, সালফুরিক অ্যাসিডের একটা যৌগ, সালফুরিক অ্যাসিডের যৌগ, সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরানোর জায়গা দখল করছে, তাহলে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। প্রতিস্থাপন বিক্রিয়া মানে একজন একজনকে সরিয়ে তার জায়গা দখল করবে, সেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নিশ্চয়ই তোমরা সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে পেরেছ। এবার আমরা দহন বিক্রিয়া বলবো। মিথেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস শক্তি উৎপন্ন হবে। পানি যেটা গ্যাসের আর কি, গ্যাস আকারে, সেটা দহন বিক্রিয়া বলবে। দহন বিক্রিয়ায় তাহলে দেখো, মিথেনকে তার অক্সিজেনের বা অক্সিজেন উপস্থিত পোড়ালে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস যদি শক্তি উৎপন্ন হয়, তাহলে সেটা হবে তার দহন বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া বুঝতে পারছি, বিয়োজন, দহন এবং প্রতিস্থাপন প্রত্যেকটা বিক্রিয়া কি
ইলেকট্রন স্থানান্তর হয়, সেজন্য এগুলোকে আমরা সংযোজন এবং বিয়োজন প্রতিস্থান পর্যায়ক্রমে দহন বিক্রিয়া বলবো, কারণ এগুলো প্রত্যেকটা ইলেকট্রন স্থানান্তর হচ্ছে বলে এটাকে আমরা রিডক্স বিক্রিয়া বলবো। তাহলে নিশ্চয়ই তোমরা রিডক্স বিক্রিয়াগুলো বুঝেছো। এখন আমরা নন রিডক্স বিক্রিয়া বলবো, ওইগুলো আলোচনা করব। নন রিডক্স বিক্রিয়া কোনগুলো? যেগুলো ইলেকট্রন স্থানান্তর হবে না। মৌমাছির কামড়ে আছে অ্যাসিড এবং যন্ত্র নির্মাণে ব্যবহৃত চুনে আছে ক্ষার। অ্যাসিড আক্রমণে লবণ ও পানি উৎপন্ন হয়, এটা একটা নন রিডক্স বিক্রিয়া, এটা ইলেকট্রনের স্থানান্তর হয় না, এটাকে প্রশমন বিক্রিয়া বলে। অ্যাসিড আর ক্ষার মিলে যদি লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে, যার ভিতর কোনো ইলেকট্রনের কোনো স্থানান্তর হয় না, এগুলোকে প্রশমন বিক্রিয়া বলবো আমরা। দেখো আমরা যদি দেখাই, হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস পানি উৎপন্ন হয়েছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 কোলনের -1, সোডিয়ামে +1 হাইড্রোক্সাইডে -1, সোডিয়ামে +1 কোলনের -1, অর্থাৎ কি আমরা দেখতেছি এর জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা কি নন রিডক্স বিক্রিয়া, এবং সঙ্গে সঙ্গে এটাকে কি বলবো? প্রশমন বিক্রিয়া, কারণ অ্যাসিড এবং ক্ষার মিলে যদি লবণ ও পানি উৎপন্ন করে সেটাকে বলবো প্রশমন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়া। আয়নিক যৌগ, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। আয়নিক যৌগ ক্লাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যা পানি অণুর সাথে যুক্ত হয়ে এই বিক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া বলে। আয়নিক যৌগের সাথে যুক্ত পানিকে ক্লাস পানি বলে। আয়নিক যৌগের সাথে যুক্ত পানি ক্লাস পানি বলে। এটা একটা পানি যোজন বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া করি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম আয়ন পানি হাইড্রোক্সাইড আয়নের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সলিড মানে আদ্র বিশ্লেষণ হবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। এটাকে বলবো আমরা আদ্র বিশ্লেষণ। এটাও একটা নন রিডক্স বিক্রিয়া, কারণ অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা 3+, ক্লোরিন -1, হাইড্রোজেন 1+, অক্সিজেন 2-, অ্যালুমিনিয়াম 3+। দেখো এখানেও অ্যালুমিনিয়াম 3+, এখানেও 3+, হাইড্রোজেন এখানে 1+, এখানে হাইড্রোজেন 1+, ক্লোরিন এখানে 1-, এখানে 1-। তাহলে কি এদের কোনো কি হয়নি? ইলেকট্রনের স্থানান্তর ঘটেনি, এই জন্য এটাও নন রিডক্স বিক্রিয়া, এবং সাথে সাথে আদ্র বিশ্লেষণ বলবো। হ্যাঁ, আর একটা বিক্রিয়া এভাবে সিলিকন টেট্রাক্লোরাইড পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ সিলিকন ডাইঅক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। অধক্ষেপণ বিক্রিয়া। সাদা অধক্ষেপ পড়ছে সিলভার ক্লোরাইডের, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ছে, এটাও অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপ বিক্রিয়া, এটাকেও নন রিডক্স বিক্রিয়া, কারণ ইলেকট্রন স্থানান্তর ঘটেনি। সোডিয়ামের জারণ সংখ্যা এখানে কত? +1, এখানেও +1, ক্লোরিন এখানে কত? -1, এখানেও -1, সিলভারের এখানে কত? +1, এখানে +1, আর নাইট্রেটও এখানে -1, এখানে -1, অর্থাৎ তাদের চেঞ্জ হয়নি, তাদের ইলেকট্রন স্থানান্তর হয়নি। এটাও নন রিডক্স বিক্রিয়া। নিশ্চয়ই তাহলে তোমরা রিডক্স বিক্রিয়া কোনগুলো, নন রিডক্স বিক্রিয়াগুলো এবং তাদের ডেফিনেশনগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। দেখো দুটো পালক মাঝখানে একটা জেলের ভারসাম্য রাখার জন্য বসে আছে, এটা কি সাম্যাবস্থা আছে? এ দুজন কি সাম্যাবস্থা আছে? না, এর বাম দিকের ওজনটা বেশি, ডান দিকের ওজনটা বেশি, নিশ্চয়ই এটা সাম্যাবস্থা নেই। যদি সাম্যাবস্থা থাকতে তাহলে এখানে কোনো ভার যুক্ত করতে হবে, ডান দিকে কোনো ভার যুক্ত করতে হবে, তাহলে সাম্যাবস্থা প্রভাবিত হয়েছে। তাহলে এর থেকে যদি আমাকে চেঞ্জ করতে হয়, দেখো এই ডান দিকে কোনো ভার যুক্ত করছে, অর্থাৎ একজন এটাকে টেনে ধরলে কি হয়? সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা সাম্যাবস্থাটা বুঝতে পেরেছ। উভয়মুখী বিক্রিয়া দুই ধরনের ঘটনা সংঘটিত হয়, তোমরা জানো, সম্মুখী বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়া। আমরা আগের আলোচনায় উভয়মুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম, যে বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় শুধুমাত্র, তাকে বলবো একমুখী বিক্রিয়া। আর বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সাথে সাথে উৎপাদও যদি বিক্রিয়কে পরিণত হয়, তাহলে সেটাকে বলবো উভয়মুখী বিক্রিয়া। সেটাকে বলবো উভয়মুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ক উৎপাদে পরিণত হলে তাকে বলবো সম্মুখী বিক্রিয়া। আর সাথে সাথে
উৎপাদ যদি বিক্রিয়কে পরিণত হয় তাহলে সেটাকে বলবো বিপরীতমুখী বিক্রিয়া। আর যদি সম্মুখমুখী বিপরীতমুখী বিক্রিয়া উভয়টা ঘটে সেটাকে বলবো উভয়মুখী বিক্রিয়া। আর যদি সম্মুখী বিক্রিয়া তাকে বলবো একমুখী বিক্রিয়া, যেটা আমরা আগের আলোচনায় আমরা এগুলো দেখেছি। এবার দেখো আমরা এগুলো নিয়ে ভালোভাবে দেখবো। সম্মুখী বিক্রিয়াটা আমরা দেখবো যে রাসায়নিক বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় তাকে সম্মুখী বিক্রিয়া। এটাকে বিক্রিয়ক, আমরা জানি বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাকে বিক্রিয়ক বলে। বিক্রিয়ক কি হচ্ছে? উৎপাদে উৎপন্ন হয় তাকে বলবো সম্মুখমুখী বিক্রিয়া। বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তাকে বলবো সম্মুখমুখী বিক্রিয়া। এটা সম্মুখমুখী বিক্রিয়া। আর বিপরীতমুখী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া উৎপাদ থেকে উল্টোভাবে বিক্রিয়ক তৈরি তাকে বিপরীতমুখী বিক্রিয়া বলে। উৎপাদ যদি উল্টো দিক দিয়ে যদি বিক্রিয়কে পরিণত হয় তাকে বিপরীতমুখী বিক্রিয়া বলবো। তাহলে নিশ্চয়ই তোমরা সম্মুখমুখী বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়া বুঝেছ। হ্যাঁ, একটা বিক্রিয়া দেখো, অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এটা কি? বিপরীতমুখী বিক্রিয়া। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়েছে, এটা সম্মুখমুখী বিক্রিয়া। সাথে সাথে অ্যামোনিয়া এবং তাপ মিলে কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এটা কি? বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে তোমরা সম্মুখমুখী বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়া ভালোভাবে বুঝেছ। হাইড্রোজেন এবং অক্সিজেন, পানি উৎপন্ন হলো। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ বাম দিকে বিক্রিয়ক থাকে। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ বাম দিকে বিক্রিয়ক থাকে এবং ডান দিকে উৎপাদ লেখা হয়। বিক্রিয়কের বিক্রিয়ক গতি উৎপাদ দিকে দেখানো হয়। বিক্রিয়কের বিক্রিয়ার গতি উৎপাদ দিকে দেখানো, দেখো উৎপাদ দিকে দেখা হয়েছে। এই জন্য বিক্রিয়ার দিক বলতে ডান দিকে, বিক্রিয়ার দিক বলতে আমরা ডান দিকে বুঝাবো। তবে উৎপাদ সমূহ বিক্রিয়া করে বাম দিকে বিক্রিয়ক তৈরি করতে পারে, তখন তাকে আমরা বলবো পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে এই আগে আমরা সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া আলোচনা করছি। এই উদাহরণটা সাহায্যে নিশ্চয়ই তোমরা এটা আরো পরিষ্কারভাবে বুঝেছ। বিক্রিয়া আমরা সাম্যাবস্থা নিয়ে আলোচনা করবো এখন। রাসায়নিক বিক্রিয়া সাধারণত উভয়মুখী। আমরা জানি শুরুতে সম্মুখী বিক্রিয়ার বেগ বেশি থাকে, ধীরে ধীরে এই বেগ কমতে থাকে। বিপরীতমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকে, একসময় উভয় বিক্রিয়ার বেগ সমান হয়। এই অবস্থাকে বিক্রিয়া সাম্যাবস্থা বলে। সাম্যাবস্থা মানে স্থির অবস্থানে উভয় বিক্রিয়া সমানভাবে চলতে থাকে। তাহলে সম্মুখমুখী একটা বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হওয়া শুরু করে তখন বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে আর উৎপাদের পরিমাণ কম থাকে। আস্তে আস্তে উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যদি সমান হারে চলতে থাকে তাকে বলবো আমরা সাম্যাবস্থা। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হলো এবং কিছু তাপ উৎপন্ন হয়েছে, এটা সম্মুখমুখী বিক্রিয়া। একসময় আস্তে আস্তে নাইট্রোজেন আর হাইড্রোজেন কমতে থাকে এবং অ্যামোনিয়া বাড়তে থাকে। অ্যামোনিয়া এবং ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন পরিণত শুরু হয়। তাহলে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি হলো এবং অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন যদি একই হারে চলতে থাকে তাহলে তাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা কখনো যখন সেটা উভয়মুখী বিক্রিয়া হয়। তাহলে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হলো এবং উৎপাদও যদি বিক্রিয়কে পরিণত হলো, যখন এটা সমান হারে চলতে থাকে তখন তাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা, বিক্রিয়ার সাম্যাবস্থা। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে রাসায়নিক সাম্যাবস্থাটা কি। দেখো আমরা বিক্রিয়ার গতিটা বোঝার চেষ্টা করি। এক্স অক্ষ বরাবর বিক্রিয়ার সময় আর ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ার হার। দেখো প্রথমে শুরুতেই বিক্রিয়কের বিক্রিয়ার হার বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকে। আর উৎপাদ কি করবে? উৎপাদের বিক্রিয়ার হার বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় কেমন হয়? সমান হয়। উৎপাদের বিক্রিয়ার হার এবং বিক্রিয়কের বিক্রিয়ার হার সমান থাকে, তখন তাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা। ফরাসি এবং লা শাটেলিয়া একটা নীতি তৈরি করছে। দেখো এ দুটো সমান না। তাহলে এখান থেকে হয় কিছু উঠিয়ে নিতে হবে, নতুবা এটা নতুন কিছু প্রবেশ করতে হবে যদি দুটো সাম্যাবস্থা তৈরি করতে হয়। দুটো সাম্যাবস্থা আছে, এটা কম আছে, এটা বেশি আছে, তাহলে এটা ঢালতে হবে। দুটো সমান যদি করতে হয় তাহলে এটা হলো রাসায়নিক সাম্যাবস্থার কথাটা আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।
লাউসাতিলের নীতির সূত্রটা আমরা দেখব। কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন, সাম্যাবস্থা মানে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, যে হারে পরিণত হবে উৎপাদও সেই হারে যদি বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হারে চলতে থাকে তাকে বলবো সাম্যাবস্থা। তাহলে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি সিস্টেমে কোনো নিয়ামকে কি তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা এমন দিকে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ আমি যদি কোথাও সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করি তাহলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ হয় বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, নয়তো উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে। তখন সাম্যাবস্থা এমন থেকে পরিবর্তনের জন্য নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আমি যতটুকু তাপ দিলাম ততটুকু তাপ হ্রাস হয়ে প্রশমিত হবে, বা যতটুকু তাপ হ্রাস করলাম ততটুকু তাপ বেড়ে প্রশমিত হবে, অথবা যতটুকু চাপ বৃদ্ধি করলাম ততটুকু সিস্টেমের চাপ আমাকে হ্রাস করাই দিতে হবে, চাপ হ্রাস করে সাম্যাবস্থা আনতে হবে। এটা হলো লাউসাতিলের নীতি। আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করবো সাম্যাবস্থার পর তাপের প্রভাব। তোমরা দেখো নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি, এটা কি তাপোৎপাদী বিক্রিয়া, কারণ নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি হচ্ছে, বিক্রিয়ক থেকে উৎপাদের তাপমাত্রা বেশি, তাহলে এটা কি তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া এটা তাপোৎপাদী কোন ক্ষেত্রে হয়েছে? সম্মুখমুখীর ক্ষেত্রে। অর্থাৎ যদি বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাহলে এটা তাপোৎপাদী হয়ে, সঙ্গে সঙ্গে উৎপাদ যদি বিক্রিয়কে পরিণত হয় তাহলে সেটা হবে পশ্চাৎমুখী। এই বিক্রিয়া তোমরা ভালোভাবে দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন যদি এই বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তাহলে সেটা সম্মুখমুখী হবে, আর যদি অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন হয় তাহলে বিপরীতমুখী হবে। তাহলে এটা সম্মুখমুখীর ক্ষেত্রে তাপোৎপাদী, তাহলে পশ্চাৎমুখীর ক্ষেত্রে এটা তাপারি, এটা পশ্চাৎমুখীর ক্ষেত্রে তাপারি। তাহলে সম্মুখমুখী অংশটি তাপ উৎপাদী এবং বিপরীতমুখী অংশটি তাপারি। তাহলে তাপ বাড়ালে সাম্যাবস্থা কোথায় যাবে? দেখো এই বিক্রিয়াটা যদি আমি তাপ বাড়াই তাহলে আমি যদি তাপ বাড়াই, যদি এটা সম্মুখমুখী যায় তাহলে তাপ আরো বেশি উৎপন্ন হবে। আমি সাম্যাবস্থায় তাপ বাড়ালাম, তাহলে বিক্রিয়াটা যদি নাইট্রোজেন ও হাইড্রোজেন বেশি করে যদি অ্যামোনিয়া তৈরি করে, আমি তাপ বাড়ালাম, নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে যদি বেশি করে অ্যামোনিয়া তৈরি করে তাহলে তাপ আরও বেড়ে গেল, তাহলে তো প্রশমন হলো না। তখন কি হবে? যদি তাপ বাড়াইলে আমাকে যদি তাপ কমাইতে হয় তখন সাম্যাবস্থার ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, কারণ তখন তাপ কমাইতে হবে। তাপ বাড়াইলে আমাকে তাপ কমানোর ব্যবস্থা করতে হবে, প্রশমিত করতে হবে। প্রশমিত মানে কি? যতটুকু বাড়াবো ততটুকু কমাবো। এটা সম্মুখমুখীর ক্ষেত্রে তাপ উৎপাদী, তাহলে পশ্চাৎমুখীর ক্ষেত্রে তাপ পারি। তাহলে আমি যদি তাপ বাড়াই তাহলে আমাকে তাপ কমাইতে হবে। তাপ কমাইতে হলে এই বিক্রিয়াটাকে পশ্চাৎমুখী করতে হবে, অর্থাৎ সাম্যাবস্থান ডান দিক থেকে বাম দিকে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝেছ। আমি আবার একটু বলি, আমি কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থা যদি তাপ বাড়াই, আমাকে তাপ বাড়াইলে আমাকে তাপ কমানোর ব্যবস্থা করতে হবে, আর যদি তাপ কমাই আমাকে তাপ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। কারণ প্রশমন করা মানে যতটুকু বাড়াবো ততটুকু কমাবো, যতটুকু কমাবো ততটুকু বাড়াবো। যদি তাপ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সেটাকে তাপোৎপাদী করব, আর যদি তাপ হ্রাস করার প্রয়োজন হয় সেটাকে পশ্চাৎমুখী করব। যেহেতু আমি তাপ বাড়াচ্ছি, সাম্যাবস্থার তাপ বাড়াচ্ছি, আর এই বিক্রিয়াটা কি তাপোৎপাদী, সম্মুখমুখীর ক্ষেত্রে তাপোৎপাদী, সেটাকেই সম্মুখমুখীর তাপোৎপাদী। আমি তাপ বাড়াচ্ছি, তাহলে আমাকে তাপ কমাইতে হলে এটা পশ্চাৎমুখী করাইতে হবে, তাহলে পশ্চাৎমুখী হলে তাপ কমে যাবে, কারণ তখন অ্যামোনিয়া ভেঙে বেশি করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে, করলে তখন এটা তাপ কমে যাবে, কমে প্রশমিত হবে। তাহলে নিশ্চয়ই তোমরা সাম্যাবস্থার উপর তাপের প্রভাব বুঝতে পারছো নাকি? প্রিয় স্টুডেন্টরা, তোমরা নিশ্চয়ই বুঝেছ যে এই বিক্রিয়াটা সম্মুখমুখীর ক্ষেত্রে তাপোৎপাদী। যেহেতু এটা তাপোৎপাদী বিক্রিয়া, সবসময় বিক্রিয়াটা সাধারণত সম্মুখমুখীর ক্ষেত্রে নামকরণ হয়। তোমরা মনে রাখো, বিক্রিয়া সবসময় সম্মুখমুখীর ক্ষেত্রে নামকরণ। এই বিক্রিয়াটা যদি বলে তাপোৎপাদী তাহলে বুঝতে হবে নিশ্চয়ই বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। তাহলে বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তাহলে এটা তাপোৎপাদী হবে, যেহেতু এই যে এটা তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে আমি যদি তাপ বাড়াই আমাকে তাপ কমানোর ব্যবস্থা করতে হবে, তখন এটাকে পশ্চাৎমুখী করলে তাপ কমে যাবে। আর এই বিক্রিয়াটার যদি আমি তাপ হ্রাস করি তাহলে আমাকে তাপ বাড়াইতে হবে। কী করলে তাপ বাড়বে? এটা বিক্রিয়ক উৎপাদে পরিণত হলে, অর্থাৎ সম্মুখমুখীর ক্ষেত্রে এটা তাপ বাড়বে, তখন প্রশমন হবে, অর্থাৎ সাম্যাবস্থা তখন বাম দিক থেকে ডান দিকে যাবে। সাম্যাবস্থান বাম দিক থেকে ডান দিকে যাবে মানে বিক্রিয়ক উৎপাদে পরিণত করতে হবে, বিক্রিয়ককে উৎপাদে পরিণত করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা এটা
সাম্যাবস্থা বা তাপের প্রভাব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা প্রমাণ করব চাপের প্রভাব। 20 অ্যাটমসফিয়ার চাপ আর 30 অ্যাটমসফিয়ার চাপ, চাপের প্রভাব। দুটোর ক্ষেত্রে চাপ ভিন্ন দেখতেছি আমরা। মোল সংখ্যা বেশি হলে তা কমানোর চেষ্টা। আমরা জানি যেখানে মোল সংখ্যা বেশি সেখানে চাপ বেশি, আর যেখানে মোল সংখ্যা কম যেখানে চাপ কম। দেখো, নাইট্রোজেন ও হাইড্রোজেন, অ্যামোনিয়া। আচ্ছা, আমরা জানি সাম্যাবস্থায় চাপের প্রভাব, কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই। আমরা জানি সাম্যাবস্থার পর চাপের প্রভাবে কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। কঠিন পদার্থে যতই চাপ দিই কেন প্রভাব নেই, তরল পদার্থের ক্ষেত্রে তাই। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব আছে যদি কিনা দুই পাশে মোল সংখ্যা ভিন্ন হয়। দেখানে মোল সংখ্যা কত, নাইট্রোজেনের 1, হাইড্রোজেনের 3, 3 এর 1 4। তোমরা দেখো নাইট্রোজেনের মোল সংখ্যা 1, হাইড্রোজেনের 3, 3 এর 1 4, আর বিক্রিয়কের 4, উৎপাদে কত 2। তাহলে মোল সংখ্যা ভিন্ন আছে, তাহলে চাপ দিলে সাম্যাবস্থার পর চাপের প্রভাব থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, কঠিন পদার্থে আর তরল পদার্থে সাম্যাবস্থার পর চাপের কোনো প্রভাব নাই। কারণ হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কখন, যদি দুই পাশে বিক্রিয়া এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হয়। নাইট্রোজেনের মোল সংখ্যা 1, হাইড্রোজেনের 3, 3 এর 1 4, আর অ্যামোনিয়ার 2, তাহলে মোল সংখ্যা ভিন্ন, তাহলে চাপের প্রভাব আছে। তাহলে আমি একটু আগে একটা কথা বলছি, যে পাশে বিক্রিয়কের যদি মোল সংখ্যা বেশি হয় তাহলে বিক্রিয়কে চাপ বেশি, আর উৎপাদে যদি মোল সংখ্যা কম হয় তাহলে সেখানে চাপ কম। তাহলে এই বিক্রিয়াটা যদি চাপ বাড়াই তাহলে আমাকে চাপ কমাতে হবে। লাসাদের নীতি অনুসারে যতটুকু চাপ বাড়াবো ততটুকু চাপ কমাতে হবে। আমি যদি এখানে চাপ বাড়াই তাহলে চাপ কমাতে হবে। চাপ কমাইতে হলে কী করতে হবে, তাহলে বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তাহলে চাপ কমে। দেখো, বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তাহলে চাপ কমে, তাহলে সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যাবে। আর যদি চাপ হ্রাস করি আমাকে চাপ বাড়াতে হবে। এই বিক্রিয়াটা আমি চাপ হ্রাস করলাম, চাপ বাড়াবে। চাপ বাড়বে কখনো, যে পাশে মূল সংখ্যা বেশি সেখানে চাপ বেশি, তাহলে নিশ্চয়ই উৎপাদকে বিক্রিয়কে পরিণত হবে, উৎপাদকে বিক্রিয়কে পরিণত করতে হবে। তাই সাম্যাবস্থা ডান দিক থেকে বামে আনতে হবে, সাম্যাবস্থা ডান থেকে বামে আনতে হবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যে পাশে চাপ বেশি, মোল বেশি সে পাশে চাপ বেশি, যে পাশে মোল সংখ্যা কম সে পাশে চাপ কম। বিক্রিয়কের যদি মোল সংখ্যা বেশি হয় তাহলে যদি আমাকে চাপ কমাতে হয় তাহলে বিক্রিয়ককে উৎপাদে পরিণত করতে হবে। আর উৎপাদের যদি মোল সংখ্যা কম হয় আর আমাকে যদি চাপ বাড়াইতে হয় তাহলে উৎপাদকে বিক্রিয়কে পরিণত করতে হবে, অর্থাৎ সাম্যাবস্থা ডান থেকে বামে আনতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, যে পাশে মূল সংখ্যা বেশি সে পাশে চাপ বেশি, যে পাশে মূল সংখ্যা কম সে পাশে চাপ কম। তাহলে চাপ বাড়াইলে আমাকে চাপ কমানোর ব্যবস্থা করতে হবে, আর চাপ কমালে আমার চাপের বাড়ানোর ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। বিক্রিয়কের মূল সংখ্যা বেশি এবং উৎপাদের মূল সংখ্যা কম। হ্যাঁ, চাপ বাড়ালে তাহলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। আমি যদি চাপ বাড়াই সাম্যাবস্থা ডান দিকে যাবে। কারণ কি, ডান দিকে হলো মূল সংখ্যা কম, ডান দিকে হলো মূল সংখ্যা কম মানে চাপ কম, তাহলে সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে নিতে হবে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। তাহলে নিশ্চয়ই তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা সাম্যাবস্থার ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, আমরা যখন উভয়মুখী বিক্রিয়া আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে যে প্রথম বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে যেন বিক্রিয়ক ঘনমাত্রায় পরিণত হয়। আস্তে আস্তে বিক্রিয়কের হার কমতে থাকে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। তখন বিক্রিয়কের হার কমতে থাকে, উৎপাদের হার আস্তে আস্তে বাড়তে থাকে, একসময় সমান হয়। তখন কেমন হয়, আমরা বলি সাম্যাবস্থা সমান হলে। তাহলে তোমরা বুঝতে পারছো যে বিক্রিয়কের যদি ঘনমাত্রা বেশি হয় তাহলে বেশি করে উৎপাদ পরিণত হবে, অর্থাৎ সাম্যাবস্থা বাম থেকে ডান দিক যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বেশি, উৎপাদের ঘনমাত্রা বেশি হয় তাহলে বেশি করে উৎপাদ ঘনমাত্রা পরিণত শুরু করবে, উৎপাদ বিক্রিয়কে পরিণত শুরু করবে, উৎপাদ বিক্রিয়কে পরিণত শুরু করবে, অর্থাৎ সাম্যাবস্থা ডান থেকে বামে আইবে। এই ঘনমাত্রা প্রভাবটা সহজ, যেদিকে ঘনমাত্রা বেশি তার সাম্যের অবস্থান তার উল্টো দিকে যাবে। যদি বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হয় তাহলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, আর যদি উৎপাদের ঘনমাত্রা বেশি হয় তাহলে সাম্যাবস্থা
বাম দিকে যাবে। অর্থাৎ যার যার ঘনমাত্রা বেশি হবে সে বেশি করে উল্টো জিনিস তৈরি করবে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হলে বেশি করে তারা কি করবে? উৎপাদ তৈরি। উৎপাদের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে উৎপাদ বিক্রিয়ক তৈরি করবে, অর্থাৎ সাম্যাবস্থা উল্টো দিকে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা সাম্যাবস্থার ঘনমাত্রার প্রভাব ভালোভাবে বুঝতে পেরেছ। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। হ্যাঁ, যেহেতু ডান দিকে তোমার ঘনমাত্রাটা কম, ঘনমাত্রা বাড়ালে আমাকে যেহেতু ঘনমাত্রা কমাইতে হবে, ঘনমাত্রা বাড়ালে যেহেতু আমার ঘনমাত্রা কমাইতে হবে, যেহেতু বাম দিকের ঘনমাত্রা বেশি ডান দিকের ঘনমাত্রা কম, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যেয়ে বিক্রিয়কের ঘনমাত্রাটা কমাই ফেলবে। যতটুকু বাড়াইছেন ততটুকু কমায় সাম্যাবস্থা নিয়ে আসবে, সরে এবং সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। নিশ্চয়ই তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা তোমাদেরকে কী কী আলোচনা করলাম? রাসায়নিক বিক্রিয়ার যে রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়ার ভিতর আলোচনা করলাম বিভিন্ন শ্রেণী এবং অভিমুখী বিক্রিয়া, রাসায়নিক সাম্যাবস্থা এবং লাসাপিলি নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।